জাকসুতে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ডোপ টেস্টের সিদ্ধান্তকে স্বাগত জানালো প্রার্থীরা। জাকসুতে বহিষ্কৃত ছাত্রদল নেতার শাস্তি নিশ্চিতের আশ্বাস ভিসির। বিপুল পুলিশ সেনাবাহিনী নিয়ে কক্সবাজারের বাকখালীতে চতুর্থ দিনের অভিযান। অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ, বাধা দেওয়ার ঘটনায় মামলা। এবং নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, রোগীর চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। পৌরসভার পানি পরীক্ষায় মেলেনি কোনো জীবাণু। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে প্রার্থী ও ভোটাররা। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলছেন 11 সেপ্টেম্বরের আগে যে কোনো দিন হতে পারে ডোপ টেস্ট। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের প্রচারণার সপ্তম দিনে ক্যাম্পাস জুড়ে চলছে প্রার্থীদের ব্যস্ততা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিন ভোটার তালিকা তৈরিতে প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি সংযুক্ত হলের ভোটার তালিকায় নাম না এসে ভিন্ন হলে এসেছে। সেই সাথে ডোপ টেস্ট করার সিদ্ধান্তকে সময় উপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষার্থীরা। চলতি মাসের 11 সেপ্টেম্বর হবে জাকসু ও হল সংসদীয় নির্বাচন। ডোপ টেস্ট করা হলে আমরা একজন যে আমাদের প্রতিনিধিত্ব করবে সে সৎ কিনা বা সে সিকিউর কিনা এটা আমরা বুঝতে পারবো। মাদকাসক্ত কিনা এটা আসলে আগে পরীক্ষা করা উচিত, কারণ ও যদি নিজেই মাদকাসক্ত থাকে তাইলে ও জাকসুতে এসে আমাদের জন্য কি কাজ করবে। সামগ্রিকভাবে প্রার্থীরা দাবি করল যে ডোপ টেস্ট হলে সব প্রার্থীর হোক। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বাচনে 11 তারিখের আগে যেন সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভিপি পদে একজন, সিনেট প্রতিনিধি একজন সহ 30 জন ফর্ম জমা দিয়েছেন। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ডোপ টেস্টের প্রতিবেদন সহ প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এরপর যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করবে ইসি। কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 17টি আবাসিক হলে 754টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে নারী শিক্ষার্থীকে কটূক্তির অভিযোগে আনিসুর রহমান মিলনকে শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বাদী হয়ে দুপুরে নগরের মতিহার থানায় এই মামলাটি করেন। নারীদের কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, তাদের মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, ছাত্রদের মর্যাদাও ঠিক সেই একইভাবে গুরুত্বপূর্ণ। ফর্মাল কমপ্লেইন্ট যখন আসে তখন সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। আনফর্চুনেটলি এইখানে ঝড় তোলা হয় কিন্তু ফর্মাল কমপ্লেইন্ট আসে না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা হলো আমরা ফর্মাল কমপ্লেইন্টের জন্য অপেক্ষা করব না। আমাদের কানে আসবে, আমরা প্রয়োজনে তাদেরকে ডেকে নিয়ে আমরা তাদেরটা শুনে আমরা অ্যাকশনে যাব। চলমান সংকট নিরসনে দ্বিতীয় দফায় আলোচনায় বসার কথা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রস্তুত আছে শিক্ষার্থীরাও। নির্দিষ্ট সময় বন্ধ থাকার পর আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি না থাকায় অনেকটাই শান্ত ক্যাম্পাসের পরিবেশ। এদিকে চলমান সংকট নিরসনে আজ আবারও দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনার কথা রয়েছে বাকৃবির প্রশাসনের। আলোচনা ফলপ্রসূ হলে হতে পারে সিন্ডিকেট সভা, জানান বাকৃবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক। অন্যদিকে আলাপ আলোচনার মধ্য দিয়েই দাবিগুলো সমাধানের জন্য প্রস্তুত শিক্ষার্থীরাও। তবে কয়েকজন শিক্ষক অনুপস্থিত থাকায় আজ আলোচনা হচ্ছে না বলে শিক্ষার্থীরা জানায়। এদিকে মঙ্গলবার রাতের সভার সিদ্ধান্ত অনুযায়ী লিখিত স্টেটমেন্ট দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। লিখিত স্টেটমেন্ট দেওয়ার আগে আলোচনায় বসবে না বলে অনড় থাকায় ভেস্তে যায় সিন্ডিকেট সভা।
আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমাদের স্যাররা যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, আমরা এই সিদ্ধান্তে আমরা যে কোনো এই আন্দোলনের সুষ্ঠু সমাধানের জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আলোচনার জন্য প্রস্তুত আছি। মিটিং হওয়ার একটা পসিবিলিটি আছে বলে জানি, এখনো এক্সাক্ট সময় জানি না, তবে একটা হোপ আছে, আশা করছি। আলোচনা শেষে আমরা একেবারে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হবে সেটা যেন স্টেবল হয়, আবার যেন আমাদের ওই আগের জায়গায় ফিরে না হয়। কক্সবাজারের বাকখালী নদীর তীরবর্তী এলাকায় চতুর্থ দিনেও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য। সকাল 10টার পর থেকে নদীর পাড়ে শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয় প্রায় 70টি স্থাপনা। এ সময় বিআইডব্লিউটিএ এর পরিচালক জানান, উচ্ছেদের যতই বাধা আসুক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গেল 2 দিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয় 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে 400 জনের অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে 4টি পরিবহন গ্রুপ। সকাল থেকে সৌদিয়া, মার্সা, স্বাধীন ট্রাভেলস ও পূরবী পরিবহন যান চলাচল বন্ধ করে দেয়। এই 4টি পরিবহনের প্রায় 1500 শ্রমিক ন্যায্য মজুরি পান না বলে অভিযোগ তাদের। এতে সড়কে পরিবহনের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পর্যটক ও যাত্রীরা। পরিবহন শ্রমিকরা জানান, এই রুটে প্রতিদিন একটি বাসে চালক, হেল্পার ও সুপারভাইজার মিলে মোট 3 জনের জন্য 3600 টাকা বেতন নির্ধারিত রয়েছে। তবে এই 4টি পরিবহনে দেয়া হয় মাত্র 2200 টাকা, যাতে কষ্টে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের। এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার সড়কের বিভিন্ন জায়গায় দালালদের চাঁদাবাজি ও হয়রানির মুখোমুখি হন শ্রমিকরা। এসব দাবিতে সকাল থেকে 3 দিনের কর্মসূচির ডাক দেন শ্রমিক নেতারা। বেতন বৃদ্ধি না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। নাটোরে হঠাৎ করে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে পৌরসভার পানি পরীক্ষা করা হলেও মেলেনি কোনো জীবাণু। এদিকে রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে সদর হাসপাতালে খোলা হয়েছে অস্থায়ী ডায়রিয়া ওয়ার্ড। প্রতিদিনই আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। তাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করে শহরের ঝাউতলা, উত্তর পটুয়াপাড়া, বঙ্গচল, উত্তর চৌকির পাড় সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ভয়ে অনেকেই পৌরসভার পানি ব্যবহার বন্ধ রেখেছেন। এমন অবস্থায় পৌরসভার পানি পরীক্ষা করা হলেও মেলেনি কোনো জীবাণু। এতে নতুন করে শঙ্কিত এলাকাবাসী। সিভিল সার্জন জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে মজুদ রয়েছে প্রায় 1500 আইভি স্যালাইন। সেই সাথে গঠন করা হয়েছে 2টি মেডিকেল টিম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। ভোরে সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক এলাকার একটি 3 তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী ও 3 মেয়ে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বাড়িটির নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মানব চৌধুরী। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আগুন নেভায় আশপাশের লোকজন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সিলিন্ডার থেকে ঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। কক্সবাজার থেকে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকতের ঝাউ বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত আমিনুল্লাহ উখিয়া উপজেলার দক্ষিণ বালুখালী এলাকার বাসিন্দা। তিনি একটি স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের একটি অনলাইন ফেসবুক পেজের অ্যাডমিন। সকালে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অবৈধ ট্রলিং বোট সহ 18 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সকাল 7টায় অপারেশন সুরক্ষার অংশ হিসেবে জাহাজ অপূর্ব বাংলায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে অবৈধভাবে পরিচালিত ট্রলিং বোট সহ 18 জনকে আটক করা হয়। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্টগার্ড।
কারখানা বন্ধের জেরে সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার দুদিন পর উৎপাদনে ফিরল নীলফামারীর উত্তরা ইপিজেড। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সময়ে কাজে যোগ দেন কর্মীরা। তবে এভারগ্রিন প্রোডাক্টস কারখানা শনিবার খুলবে বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা ও বেপচা কর্তৃপক্ষ, পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। ইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। সোমবার হঠাৎ করেই কারখানা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর জেরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন কারখানার শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত হয় এক শ্রমিক। এ ঘটনায় ২৪টি কারখানা বন্ধ ঘোষণা করে ইপিজেড কর্তৃপক্ষ। নতুন অর্থ বছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ধস নেমেছে বাণিজ্যে। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের জীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমেছে। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। বেনাপোল বন্দরে গত অর্থবছরে ২১,৩০,০০০ টন পণ্য আমদানি হলেও এবার তা কমে হয়েছে ২০,৫৬,০০০ টন। একই চিত্র রপ্তানিতেও নেমেছে ধস। এক বছরে কমেছে প্রায় ৩৬,০০০ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আসত, এখন তা নেমেছে ৩০০-র নিচে। এমনকি রপ্তানি হচ্ছে আরও কম, ১০০ ট্রাকেরও নিচে। ভারত রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি অনেকাংশ কমেছে। এক্সপোর্ট আগে হতো ২৫০, ৩০০, ৩৫০ গাড়ি মতন হতো, এখন এটা কমায় অনলি ফর ৫০ ট্রাকে এসছে। আমদানি রপ্তানি কমায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দর শ্রমিকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ও বিধিনিষেধ শিথিল না করতে পারলে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে আরও বড় ধস নামবে। আমদানি অনেক অংশে কমে গেছে। আমার মনে হচ্ছে যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুল্ক নিরূপণ আরোপ করা এবং অন্যান্য বিষয়ে কড়াকড়ি আরোপ করার কারণে ইতিমধ্যে ফল, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী ভোমরায় চলে গেছে। এতে অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে। অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে। যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। বেনাপোল কর্তৃপক্ষ বলছে, বন্দরে আমদানি রপ্তানি কম বেশি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বছরের একটা সময় কমে, আবার পরবর্তীতে তা বেড়ে যায়। তবে দ্রুতই বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদী তিনি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়তো একটু কম থাকবে। ৩০ সেপ্টেম্বরের পরে আবার সেই আমদানি রপ্তানি স্বাভাবিক যে ফ্লো, সেটি অবশ্যই হয়ে যাবে বলে আশা রাখি। গেল ৮ এপ্রিল থেকে ভারত তাদের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা, সুতির বস্ত্র, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাত পণ্য রপ্তানিও নিষেধ করে। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধস নামে। এখন যশোর। মানিকগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ যাত্রী। সকালে ৭টার দিকে উপজেলার প্রশিকা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সিংগাইর থানার ওসি জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশায় ৪ জন যাত্রী ছিলেন। সিংগাইর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২ যাত্রী। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক চালক আর সহযোগী পালিয়ে যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আয়োজিত সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন উপজেলার ১৬টি ইউনিয়ন এবং পৌরসভার হাজারো নেতাকর্মী। একইভাবে গাজীপুরেও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে র্যালিতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। পরে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। একই সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।